সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 21শে ফেব্রুয়ারি 2026। দীর্ঘ ইতিহাস বাংলা ভাষা আন্দোলন নিয়ে। আমরা যখন ইতিহাস চর্চা করি তখন আমাদের দেখতে হয় পরিপ্রেক্ষিত। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তার আগে ভাষা আন্দোলনের কথা ইতিহাস চর্চা আমরা সাবধানে করতে হয়েছে কি জন্য? যাতে করে এই দেশের মানুষের যে আন্দোলন, বিক্ষোভ এবং স্বাধিকারের জন্য যে লড়াই পশ্চিমাদের বিরুদ্ধে, সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আমরা 1971 সালে স্বাধীন হয়েছি। এখন আমরা স্বাধীন জাতি, সারা বিশ্বে স্বাধীন জাতি হিসেবে আমরা স্বীকৃত। এখন আমাদের ইতিহাস চর্চা করতে হবে সত্যনিষ্ঠ হয়ে, বাস্তব ভিত্তিক, যেটা ইতিহাসের কষ্টি পাথরে যেটাকে যাচাই করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সত্যিকার ইতিহাসটা শেখে। কিছু আবেগ থাকে, কিছু উদ্দীপনা থাকে এবং সেটা এক পর্যায়ে উন্মাদনায় পরিণত হয়ে যায়। আসলে মানুষকে আবেগকে নাড়িয়ে মানুষকে যদি জাগ্রত করা না যায়, তাহলে অনেক কিছুই সাধিত হয় না। মানুষ যে বিপ্লব ঘটায়, যে আন্দোলন হয়, যে অভ্যুত্থান হয়, গুলির সামনে মানুষ দাঁড়িয়ে যায়, তো সেটার জন্য এক ধরনের প্রস্তুতির প্রয়োজন হয় এবং আবেগকে নাড়া দিতে হয়। আর যারা এই কাজটা করবে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হয়। এই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল বাংলা ভাষার দাবিতে। আসলে ব্যাপারটা শুধু বাংলা ভাষার স্বাধীনতার প্রেক্ষিত ছিল না, এটা ছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর পাঞ্জাবিদের অত্যাচার, নিপীড়ন অথবা বৈষম্যমূলক যে ব্যবস্থা ছিল সরকারি চাকরিতে, অর্থনৈতিক ব্যবস্থাপনায়, সেগুলোর বিরুদ্ধে বিক্ষোভ। ভাষা আন্দোলনটা এর মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, এর মাধ্যমে মানুষকে জাগ্রত করা গেছে, একত্রিত করা গেছে, মোটিভেটেড করা গেছে। তো আমি আজকে কিছু কথা বলবো যেটা ইতিহাসের গভীরে গেলে আমরা যেন সত্যটাকে বের করে নিয়ে আসতে পারি। আমি তখন একটা স্কুলের প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। তো আমার শিক্ষকরা বসে গিয়েছিল আমার অফিসে। তো তাদের সাথে এই ভাষা আন্দোলন নিয়ে কথা হচ্ছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ঐক্যবদ্ধ পাকিস্তান যেটা ছিল সেটার পূর্ব অংশ ছিল বর্তমান বাংলাদেশ, যেটাকে আমরা বলতাম পূর্ব পাকিস্তান, আর পশ্চিম পাকিস্তান সেটা এখন পাকিস্তান হিসেবে পরিচিত। আচ্ছা বলো দেখি যে পূর্ব পাকিস্তানে কয়টা জাতিগোষ্ঠী আসে, ভাষা কয়টা? তোরা বললো স্যার বাংলাদেশে তো একটাই ভাষা, বাংলা। আচ্ছা, এবার পাকিস্তানের অর্থাৎ পশ্চিম পাকিস্তানের দিকে খেয়াল করি। পশ্চিম পাকিস্তানে কতগুলো জাতিগোষ্ঠী, কয়টা প্রদেশ? সেখানে হলো 4টা প্রদেশ। একটা হলো পাঞ্জাব, পাঞ্জাবের ভাষা কি? পাঞ্জাবি। আরেকটা হলো বেলুচিস্তান, বেলুচিস্তানের ভাষা কি? বালুচ। আরেকটা ছিল সিন্ধু প্রদেশ। এই সিন্ধের ভাষা হচ্ছে পশতু, সিন্ধি। সিন্ধের ভাষা হচ্ছে সিন্ধি। আর আরেকটা হলো যেটাকে এখন বলা হয় খাইবার পাখতুনখোয়া, আগে বলা হতো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। তো এই খাইবার পাখতুনখোয়ার ভাষা কি? এটার ভাষা হলো পশতু। এই পশতুরা আবার সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানের সাথে ওখানকার অনেকগুলো ট্রাইবাল জাতিগোষ্ঠীর ভাষা। তো এই 4টা ভাষা। তখন আমার একজন শিক্ষক জিজ্ঞেস করলো, স্যার তাহলে উর্দু কই? আমি বললাম না, উর্দু তো পাকিস্তানের ভাষা ছিল না, পূর্ব পাকিস্তানের ভাষা ছিল না। তাহলে উর্দুটা কি? উর্দু হলো ভারতের কিছু জায়গার, যেমন বিহারে লখনৌতে অ্যাকচুয়ালি উর্দুর সঠিক চর্চা হয় লখনৌতে।
তো মুসলমানদের ভাষা ছিল উর্দু, এবং সেটা যদি বলা হয় এইভাবে যে এই দেশেরও, বাংলাদেশেরও অনেকগুলো বনেদি পরিবারে এখনো উর্দুটা ভাষা হিসেবে, পারিবারিক ভাষা হিসেবে প্রচলিত আছে অনেকেরই। আমাদের রেহমান সুবান ইকোনমিস্ট, তারপর আমাদের ডক্টর কামাল হোসেন আইনজ্ঞ, ওনাদের ভাষায়, ওনারা তো বাঙালি, বাংলাদেশি, কিন্তু ওনাদের পারিবারিক ভাষা কিন্তু উর্দু, বিকজ দে আর কমফোর্টেবল। লাইক পুরান ঢাকার বাড়িগুলোতে গেলে ওরা যেভাবে কথা বলে, এটা বাংলা আর উর্দুর মিশ্রণে এক ধরনের ভাষা। তো এটা পারিবারিকভাবে, সাংস্কৃতিকভাবে যেভাবে চলে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, উর্দুটা কি আমাদের কাছে অপরিচিত ভাষা ছিল? না, আমাদের কাছে অপরিচিত ভাষা হবে কেন? আমি তো 69 সালে এসএসসি পাস করেছি, তো তখন আমরা সিনেমা দেখেছি, উর্দু সিনেমা দেখেছি, আমাদের বন্ধু বান্ধবরা ছিল যাদের সাথে আমরা উর্দুতে কথা বলেছি, এমনকি অনেকে উর্দুটাকে সাবজেক্ট হিসেবেও নিয়েছে। সেটা ছাড়াও তৎকালীন পূর্ব পাকিস্তানের যে পরিমাণ ছাত্র ছিল, তো ছাত্রদের প্রায় অর্ধাংশ ছিল মাদ্রাসার ছাত্র। আর তখন মাদ্রাসার পড়াশোনার কারিকুলামের মাধ্যম ছিল উর্দু ভাষা। তার মানে যে কোনো ছাত্র বা যতগুলো আলেম মাদ্রাসা থেকে পাশ করে বেরিয়েছে, তারা উর্দুতে কথা বলতে, লিখতে এবং পড়তে জানত। আর তাহলে প্রায় অর্ধেক লোক, এর অর্ধেক লোকেরও বেশি লোক উর্দু কথা কিন্তু বুঝতো। লিখতে পড়তে কতজন জানতো আমি জানি না, কিন্তু উর্দু ভাষা বুঝতো প্রায় 70-80% মানুষ, এই মানে পূর্ব পাকিস্তানের, তৎকালীন পূর্ব পাকিস্তানের। আর ওইদিকে পাকিস্তানের যেহেতু পাঞ্জাব, বালুচ, তারপর সিন্ধ, ওরা, ওদের ভাষার মধ্যেই উর্দু ভাষার কিছু উপাত্ত পাওয়া যায়। উর্দুটা তাদের ভাষার কাছাকাছি, কিন্তু একই না, অনেক তফাৎ। তাহলে আমাদের যে বলা হয়, একজন শিক্ষক বলল যে তাহলে যে আমাদের বলা হয় উর্দুটাকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তা আমি বললাম আমি রাজনীতির কথায় যেতে পারবো না এখন, এটা এর মধ্যে অনেক গভীর রাজনীতি আছে। এই রাজনীতি বহু রাজনীতির ব্যাপার, মানে আন্তর্জাতিক রাজনীতি এবং দেশীয় রাজনীতি। এই রাজনীতির হীন কলা কৌশল এবং ষড়যন্ত্রের জন্য নানাভাবে কথাবার্তা রচিত হয়েছে, ইতিহাসকে টুইস্ট করা হয়েছে, বিকৃত করা হয়েছে। মূল কথা ছিল, পাকিস্তান যখন স্বাধীন হয়েছে তখন প্রত্যেক প্রদেশের নিজস্ব একটা ভাষা আছে, এবং প্রদেশের ভাষা হচ্ছে প্রাদেশিক ভাষা। তাহলে রাষ্ট্রীয় ভাষা কি? সেই ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি, সুতরাং রাষ্ট্রীয় ভাষা ইংরেজি না। আমরা যেহেতু এখন স্বাধীন জাতি, ইংরেজি আন্তর্জাতিক ভাষা থাক, কিন্তু আমাদের একটা রাষ্ট্রীয় ভাষা লাগবে। এই রাষ্ট্রীয় ভাষার ব্যাপারে এখন চিন্তা হলো যে কি করা যায়। ভারতে তারা রাষ্ট্রীয় ভাষাকে, হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করলো। অবশ্য ভারতেও এটার বিপক্ষে অনেক লোকের প্রতিবাদ হয়েছিল। আমরা জানি যে দক্ষিণ ভারতে কেরালার একজন যুবক গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল, কারণ সে বলেছিল না, এভাবে হিন্দি আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। বিষয়টা চাপিয়ে দেওয়ার নয়, বিষয়টা হলো, এটা হলো মাধ্যম, এটা হলো এই মাধ্যমে সবাই কথা বলবে, এটা হলো কমন ল্যাঙ্গুয়েজ, যেটাকে ইংরেজিতে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। দিস ইজ নট এ লোকাল ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেশনের জন্য, অর্থাৎ আন্তঃপ্রদেশ প্রাদেশিক যে কমিউনিকেশন হবে, সেখানে কোন ভাষায়? ইংরেজি ভাষায়? না, ইংরেজি তো সবাই জানে না। আর এটা আমাদের দরকার কি? তাহলে আমাদের নিজস্ব পরিচয়ের সাথে সম্পৃক্ত এই ধরনের একটা ভাষা লাগবে। তাহলে কি? ভারত বলেছিল হিন্দি ভাষা হবে। এটার প্রতিবাদ হলো অনেক জায়গায়, এমনকি আসামে 1961 সালে সম্ভবত 9 মে 14 জন, কোথাও বলা হয় 11 জন লোক পুলিশি গুলিতে মারা গিয়েছিল। ওরা ভাষা আন্দোলন করেছিল। অবশ্য অহমিয়া ভাষার পরিবর্তে ওরা সেখানে বাংলা ভাষা চাচ্ছিল। তো একইভাবে তখন যখন ভারতে এই ধরনের একটু উত্তাল সময় হয়ে যায়, তখন চৌকস রাজনীতিবিদ জওহরলাল নেহেরু, উনি ঘোষণা করলেন যে ঠিক আছে, আমাদেরকে এখন আর রাষ্ট্রীয় ভাষা নিয়ে অস্থির হওয়ার কোনো কারণ নেই, আমরা আপাতত ইংরেজি ভাষার উপরেই থাকি,
তারপর আমরা দেখব যে আসলে রাষ্ট্রীয় ভাষা কি করা যায়। ভারতে এখন রাষ্ট্রীয় ভাষা হিন্দি, আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং প্রত্যেক প্রদেশের নিজস্ব ভাষা আছে। পাকিস্তানে কি হয়েছিল? পাকিস্তানেও রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন গভর্নর জেনারেল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, উনি বললেন যে উর্দুই আমাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা হবে। কিন্তু সেটার বিপক্ষে দাঁড়িয়ে গেল অনেকে বলল যে না, আমাদের ভাষা হতে হবে বাংলা। আমাদের বাংলা ভাষাটা কি প্রাদেশিক ভাষা হবে নাকি রাষ্ট্রীয় ভাষা হবে? কোন যুক্তিতে আমি এটাকে বলবো যে এটা রাষ্ট্রভাষা হবে? কারণ রাষ্ট্রীয় ভাষা হলে তো অন্য 4টা প্রদেশের মানুষ বলবে যে আমাদের উপর বাংলা ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি বলা হয় উর্দু ভাষা, এটা কারো উপর চাপিয়ে দেওয়া না, কারণ কারোই এটা নিজস্ব ভাষা না, বাট এটা সবাই কম বেশি জানে, বোঝে, সুতরাং এটা আমাদের একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে হতে পারে। কিন্তু তখন এই পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে দাবি উঠেছিল উর্দু বাংলা ভাই ভাই, উর্দুর পাশে বাংলা চাই। তার মানে তখন ওরা, যেমন যদি বলা হয় যে উর্দু হবে রাষ্ট্রীয় ভাষা, তাহলে দেখা যাবে সবগুলো দোকানের সাইনবোর্ড হয়ে গেছে উর্দুতে। তো দাবিটা ছিল এরকম যে ঠিক আছে, উর্দুতে যেখানে যা কিছু লেখা হবে তার পাশাপাশি বাংলাতেও লেখা হয়। তার মানে উর্দু বাংলা ভাই ভাই, উর্দুর পাশে বাংলা চাই। কিন্তু আমাদের মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছিল, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কথা, যে গান গাওয়া হলো ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। আসলে কে কার ভাষা কেড়ে নিচ্ছিল? না, ভাষা কারা কেড়ে নিচ্ছে? পাকিস্তানের ভাষা কি উর্দু? তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এটা একটা সমঝোতার ব্যাপার ছিল। ডিসপ্যারিটি নিয়ে অনেক কথা, যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ডিসপ্যারিটি, এটা যে কোনো জায়গায় কোথাও উঁচু কোথাও নিচু থাকবেই, কিন্তু সেটাকে সমাধান করার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এটার জন্য আন্দোলন করে, খুনাখুনি করে, অনৈক্য করে, নিজেদের মধ্যে রক্তপাত করে বিভেদ সৃষ্টি করাটার মধ্যে কি কল্যাণ? কোনো কল্যাণ তো নেই। তো যেটা হলো সেটা হলো যে, যেমন একটা উদাহরণ দেই, পাকিস্তান 47 সালে স্বাধীন হয়েছে 14 আগস্ট, আর 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই সময়ের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল 8 জন। এর মধ্যে 8 জন পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে 4 জনই ছিলেন বাংলাদেশের, তারা ঢাকার 4 জন। তাহলে অন্য প্রদেশগুলো তো বলতে পারতো ভাই আমাদের প্রতি ডিসপ্যারিটি করা হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী নাই, শুধু পাঞ্জাব আর বাংলার লোকটাই প্রধানমন্ত্রী হচ্ছে। বিষয়টা হলো সবকিছুকে রাজনৈতিকভাবে সমঝোতার মাধ্যমে সমাধান করা যায়, কিন্তু আমাদের ভাষা আন্দোলনের ব্যাপারটা সেভাবে হয়ে ওঠেনি। তখন আমাদের নানা রকম দাবি শুরু হলো, এবং এক পর্যায়ে যখন পার্লামেন্টে এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তখন বাইরে এই নিয়ে প্রবল আন্দোলন মিছিল শুরু হলো। তো তখনকার দিনে আমাদের মতো, এই যে কিছুদিন আগে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে আমাদের শত শত মানুষকে গুলি করে মেরেছে, অবস্থাটা সেরকম ছিল না। ওই আমরা বলতাম ঠোঙ্গা, হাফ প্যান্ট পরে, খাকি রঙের পুলিশ, খাকি রঙের হাফ প্যান্ট পরতো তখনকার পুলিশরা, আমরা ঠাট্টা করে বলতাম ঠোঙ্গা। কিন্তু এই পুলিশ বাহিনীই ছিল প্রধান। ওরা কারো হাতে লাঠি, আর নিতান্ত ক্রাইসিস হলে কারো হাতে বন্দুক। কিন্তু এই বন্দুক দিয়েও আসলে গণহত্যা করার অর্ডার ছিল না, কখনোই না। যেমন একটা মিছিল যখন হয়, আমরা সেনাবাহিনীতে এটা করেছি, যে মিছিল দমন করার জন্য যেটা করতে হয় সেটা হলো হাঁটুর নিচে গুলি করা, অথবা আসমানের দিকে, উপরের দিকে গুলি করা। তো এখন ঠোঙ্গারাই গুলি করেছে, কোথায় গিয়ে ওইভাবে গুলি করলো? আবুল বরকাত পশ্চিম বঙ্গ থেকে এসে এখানে লেখাপড়া করছিল ঢাকা ইউনিভার্সিটিতে, সে এখানে ছিল না, সে হলে ছিল। এখান থেকে গুলি গিয়ে রিকোশে করে তার গায়ে লেগেছে, এবং গায়ে বলতে পায়ে, এবং সেটার জন্য প্রচন্ড হচ্ছিল, ব্লিডিং হচ্ছিল। হাসপাতালে নিয়ে যেতে পারে নাই, নিতে অনেক ঝামেলা হয়েছে, শেষ পর্যন্ত ব্লিডিং এই আবুল বরকাত মারা গেছে। আবুল বরকাত সম্পর্কে আমি যদ্দূর জানি উনি মিছিলে ছিলেন না। তেমনি করে এ পর্যন্ত আমাদের ভাষা আন্দোলনের শহীদ 5 জনের নাম উল্লেখ করা হয়। তার মধ্যে একজন হচ্ছে
একটা প্রেসের মালিক, আর একজন হচ্ছে একটা অফিসের কর্মচারী অর্থাৎ পিয়ন, আরেকজন সম্ভবত একজন রিক্সাওয়ালা। তো এরা সবাই যে মিছিলের সামনে ছিল তা না, এগুলো ইনডাইরেক্ট বুলেট যেগুলো উপর করেছিল সেগুলোকে হিট করেছে, আবার পুলিশের গুলিতে আহত হয়ে নিহত হয়েছে, এতেও কোনো সন্দেহ নেই। কথা হলো, একজনও আমার দেশের মানুষ মারা যাবে কেন? যখন ব্লাডশেড হয়, রক্তপাত হয়, তখন এটা আর সহ্য করা যায় না। তখন আর এই কথা বলার কোনো স্কোপ নাই যে এই যে না, পাকিস্তানের আমাদের ভাই যখন গুলি চালাচ্ছে তখন তার ভাইয়ের আর কোনো পরিচয় থাকে না। এইভাবে বিভেদ সৃষ্টি হয়েছে, পার্থক্য সৃষ্টি হয়েছে, এবং এমন জায়গায় পৌঁছে গেছে যে পাকিস্তানের অস্তিত্বই আর টিকল না। কারণ এই যে আমরা যে বলি আমাদের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল 52 ভাষা আন্দোলন দিয়ে, তো ভাষা আন্দোলনের মধ্যেই তো অনেকগুলো প্রশ্ন থেকে যায়। কিসের ভাষা আন্দোলন, কার বিরুদ্ধে, কেন, আসলে ভাষা আন্দোলনটা কি ছিল, কারা এতে 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 আগুনে ঘি ঢেলেছিল? এই ইতিহাস তো পাওয়া যায় যে ঢাকায় আন্দোলন হচ্ছে, তার আগেই ভাষা আন্দোলনের উপর খুব গরম দিয়ে ওই হ্যান্ডবিল ছাপিয়ে গ্রামে গ্রামে অলরেডি বিলি হচ্ছে। এগুলোতে কাজ করেছিল বামপন্থীরা, এর মধ্যে ভারতীয় গুপ্তচররা ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সে যাই হোক, ইতিহাস তার গতিতেই এগিয়ে যায়। পাকিস্তানিরা মারাত্মক ভুল করেছে, অবিচার করেছে, তারা গুলি চালিয়েছে আমাদের দেশের মানুষের উপর। ভাষা আন্দোলনের সময় একজন বা দুইজন বা চারজন বা পাঁচজনের উপর, যতজনের উপরই হোক, আর 25শে মার্চ রাতে যখন তারা আবার গুলি চালালো আমাদের বাংলাদেশের মানুষের উপর, তখন আর একটা দেশ টিকে থাকতে পারে না, এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সেজন্যই বলা হয় ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার ভিত্তি রচনা করেছিল। আমাদেরকে এখন জিওপলিটিক্যালি অ্যানালিসিস করতে হবে, এর ভিতরে কতটুকু ছিল পলিটিক্স, কতটুকু ছিল জিওপলিটিক্স। এটা এজন্য নয় যে আমরা আমাদের বর্তমান স্বাধীনতাকে আমরা অস্বীকার করব, প্রশ্নই ওঠে না। বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে এটা একটা স্থায়ী জিনিস। এখন আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার অতীত বিশ্লেষণ করতে হবে, এই জন্য যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি ভবিষ্যতে। আমরা চিনতে পারি কে আমার বন্ধু, আমরা চিনতে পারি কে আমার শত্রু, আমরা চিনতে পারি কারা বাইরে থেকে আমার বন্ধু বেশে আসে কিন্তু আমাদের উপর বিভিন্ন কিছু চাপিয়ে দেয়। আমরা যেন বুঝতে পারি আমাদের ভেতরে কারা আছে যারা আমাদের বিশ্বাসের সাথে, আমাদের সংস্কৃতির সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আমাদের ভিতরে অনৈক্যের সৃষ্টি করে। বাংলাদেশ এমন একটা জাতি, এমন একটা দেশ, যার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই পুরো এলাকা জুড়ে সবাই বাংলা ভাষাভাষী, এবং বলতে গেলে প্রায় 90% মানুষ মুসলমান, এবং এমন মুসলমান যারা অন্য ধর্মের লোকদেরকে একেবারে ভাই বোন হিসেবে গ্রহণ করে। এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের আমাদের এটা প্রমাণ করে দিয়েছে। আমরা তাদেরকে আমাদের ঘরে আশ্রয় দিয়েছি। এটা এই বিগত নির্যাতনের সময় এটা দেখা গেছে যে আমাদের এখানকার মানুষগুলো ধর্মীয়ভাবে উন্মত্ত নয়, কিন্তু নিজস্ব ধর্মের পরিচয়ে, নিজস্ব সংস্কৃতির পরিচয়ে আমাদেরকে জেগে উঠতে হবে, বেঁচে থাকতে হবে শির দ্বারা উঁচু করে পৃথিবীর সামনে, যাতে করে আমাদের আত্মপরিচয়ের কোনো সংকট না থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।